হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ, তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আমি ফরাসি বিপ্লব সম্পর্কে আগের দিন আলোচনা করছিলাম। ওয়ার্ল্ড হিস্ট্রির উপরে আমি কিছু ভিডিও দেওয়া শুরু করেছি, যেখানে ফার্স্ট ভিডিওতে ফরাসি বিপ্লব সম্পর্কে শুরু করেছিলাম এবং কিছুটা পার্ট সেখানে কমপ্লিট করে এসেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা আগের দিনে না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওয়ার্ল্ড হিস্ট্রি বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে সমস্ত যে আগের দিনের যে ভিডিওটা করেছি সেটা পেয়ে যাবে। সেই প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, ফরাসি বিপ্লব পার্ট 2। আগের দিন আমরা যেটা আলোচনা করে এসেছি সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লব কেন শুরু হয়েছিল, তার পিছনে কি কি কারণ ছিল। যেখানে দেখেছিলাম যে রাজনৈতিক কারণ, ফার্স্ট যে বারবান বংশ রাজত্ব করতো সেখানে, সেই বারবান বংশের যারা রাজা ছিল ফাইনালি যে রাজা হয় লুই 16, সে অনেক বেশি মানে আরামে জীবন কাটাতো। একটা মানুষের সঙ্গে তার কন্ট্যাক্ট ছিল না, দূরে একটা বড় রাজপ্রাসাদ বানিয়ে সে থাকতো এবং তার মাথায় ছিল প্রচুর দেনা। এবং তার আগে থেকে শাসকরা বারে বারে ভেবে এসেছে কিভাবে ট্যাক্স বাড়াবে। তো এটা একটা কারণ অবশ্যই। সেকেন্ড, আমরা দেখেছিলাম যে সামাজিক কারণ, অর্থাৎ যে তিনটে স্টেটের কথা আমি আগের দিন বলেছিলাম, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। তো বেসিক্যালি সমস্ত যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল, যে করের বোঝা হোক বা যদি কোনো প্রবলেম হয়, সমস্ত কিছুর দায় গিয়ে পড়ছে থার্ড স্টেটের মানুষকেই ট্যাক্স দিতে হচ্ছে, এই সমস্ত কিছু করতে হচ্ছে, যার ফলে থার্ড স্টেটের মানুষ একটু ওপরের যে স্টেটগুলো ছিল তাদের প্রতি ক্ষুব্ধ হয় যে তারা কিছু করছে না, এদিকে ট্যাক্স বাড়ানোর কথা বলছে। ঠিক আছে, এর মধ্যে বুর্জয়েস বলে একটা শ্রেণীর আবির্ভাব হয়, যারা একটু শিক্ষিত হয়, যারা একটু পয়সাওয়ালা হয় থার্ড স্টেটের মধ্যে। তারা এই নেতৃত্ব দেয় ফরাসি বিপ্লবের। এবং থার্ড কারণ যেটা দেখেছিলাম যে ইকোনমিক কারণ, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে এই সময় ফ্রান্স প্রচুর যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল এবং যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ার ফলে ফ্রান্সের ওপরে পড়ে গেছিল হচ্ছে প্রচুর দেনা। এবং তার ফলে ট্যাক্স বাড়ানোর কথা একদিকে যেমন হচ্ছে, তেমনি ভাবে এখানে এই সময় একটা তীব্র ঠান্ডা পড়ে, যার ফলে মানুষের যে মানুষ যে উৎপাদন করতো, যারা কৃষক তারা উৎপাদন করতো, সেই উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ফলে দুর্ভিক্ষ দেখা দেয় এবং দুর্ভিক্ষ হলেও ট্যাক্স কন্টিনিউ চলতে থাকে, যার ফল সেই থার্ড স্টেটকেই ভুগতে হয় এবং থার্ড স্টেটের ওপরেই সেই সমস্ত ট্যাক্সের বোঝা চলে আসে। এবং এই সমস্ত করে দেখেছিলাম যে আমি ফরাসি বিপ্লবের যে পুরো সময়কাল তাকে কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, যেখানে বিভিন্ন যারা গ্রুপ তারা শাসন করে। যেটা ফার্স্টে আমি দেখে এসেছিলাম যে এস্টেট জেনারেল বলে একটা জিনিস। এস্টেট জেনারেলের প্রধান ছিল রাজা, তারা শাসন করেছিল কিছুটা সময়। এবং এস্টেট জেনারেলের একটা মিটিং ডাকা হয়, যে মিটিং থেকে ফরাসি বিপ্লবের সূত্রপাত হয়, কারণ থার্ড স্টেটের মানুষ এখান থেকে বেরিয়ে আসে। এখানে আমি একটা কমেন্ট পেয়েছি যেখানে বলা হচ্ছে যে এই এটা বলেছে যে ট্যাক্সটা কিভাবে নেওয়া হতো সেটা বোঝা যাচ্ছে না। হতো কি, আমি বলেছিলাম ফার্স্ট স্টেটে 300 জন মেম্বার ছিল, অর্থাৎ এখানে কারা আসতো, যে চার্চের ফাদার, পাদ্রি এরা ছিল, তাদের মধ্যে থেকে 300 জনকে বেছে এখানে পাঠানো হতো। সেকেন্ড স্টেট কারা থাকতো, যারা জমিদার, যারা উচ্চবিত্ত, যারা খুব বড় লোক, তাদের থেকে 300 জন থাকতো। আর থার্ড স্টেট থেকে থাকতো 600 জন। থার্ড স্টেট হচ্ছে সাধারণ মানুষদের, সেখান থেকে 600 জন মেম্বার থাকতো এখানে। এই সমস্তটাকে নিয়ে বলা হতো স্টেট জেনারেল, যাদের মিটিং এর পরেই ঠিক হতো যে ট্যাক্স বাড়বে কি বাড়বে না। এবার এখানে ভোটের মাধ্যমে এটা হতো যে ট্যাক্স বাড়বে কি বাড়বে না, তার পক্ষে বা বিপক্ষে ভোট দাও। আমরা ভোট বলতে কি বুঝি, যে এখান থেকে 300 জন আছে তাহলে 300 জন ভোট দেবে, এখান থেকে 300 জন আছে 300 জন ভোট দেবে, এখান থেকে 600 জন আছে তাহলে 600 জন ভোট দেবে। তাহলে টোটাল ভোট কত হবে? 1200 ভোট। 1200 ভোটের মধ্যে যদি কেউ 601টা ভোট যে পক্ষ দেবে সেই পক্ষই জিতে যাবে, কারণ 600 হচ্ছে দুটো ভাগ। 600 যদি দেয় তাহলে হবে না, একজনকে বেশি হলেও ভোট দিতে হবে হ্যাঁ এর পক্ষে, ইয়েস এর পক্ষে।
এটা আমরা জানি নর্মাল ভোটের সিস্টেম। কিন্তু এখানে ভোটটা এইভাবে হতো না, যে স্টেট জেনারেলের যে মিটিং হতো তাতে ভোট এইভাবে হতো যে ফার্স্ট স্টেটের 300 জন ইজিক্যাল টু একটা ভোট। ওকে, মানে থার্ড স্টেটের 300 জন রয়েছে, 300 জনের এই যে যখন প্রস্তাবটা তোলা হলো যে ট্যাক্স বাড়ানো হবে, তোমরা ভোট দাও, তখন এই ফার্স্ট স্টেটের 300 জন নিজেদের মধ্যে আলোচনা করতো, আলোচনা করে ফাইনাল ঠিক করতো যে আমরা হ্যাঁতে ভোট দেবো না নাতে ভোট দেবো। তো একটাই কথা এখান থেকে আসতো, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, তাহলে একজন বলে দিল হ্যাঁ, ইয়েস। ওকে, একটা করে ভোট পড়তো, 300 জন ইজিক্যাল টু একটা ভোট, অর্থাৎ 300 জন সব নিজেরা ঠিক করবে, দিয়ে ফাইনালি একটাই কথা বলবে যে হ্যাঁ আমরা সবাই মানছি ট্যাক্স বাড়বে, আর বলবে নো আমরা মানছি না, ট্যাক্স বাড়বে না। এইরকম ব্যাপার ছিল। তাহলে 300 জন 600 জন এরকম ব্যাপার ছিল। এই 300 জন থেকেও তাহলে একটাই ভোট পড়তো, 300 জন নিজেদের মধ্যে কথা বলতো, দিয়ে হ্যাঁ বলতো বা না বলতো, 600 জনের মধ্যে থেকে একটাই ভোট পড়তো। অ্যাকচুয়ালি 1200 ভোট হচ্ছে না, অ্যাকচুয়ালি কত হচ্ছে, 3টে ভোট হচ্ছে, 3খানা ভোটের মধ্যে ডিসাইড হবে, 3টের মধ্যে যদি 2 জন বলে দেয় ইয়েস, তাহলে ভোট জিতে গেল। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা আগের দিনের ভিডিওতে যত অবধি দেখেছি সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়, ফাইনালি রাজা মেনে নেয় এবং ন্যাশনাল অ্যাসেম্বলি যেটা ছিল সেটা ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পরিণত হয়, এবং এরা বলে আইনের শাসন হবে, সমস্ত কিছু যেটা মানুষ চাইছিল যে রাজা সমস্ত অধিকার ফলাবে না, সব কিছু ঠিক হয়। কিন্তু এই ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিরও কিছু সমস্যা ছিল, এটাও একদম প্রপার ছিল না। প্রধান সমস্যা কি, ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে সিটিজেন যারা ছিল, ফ্রান্সের যারা নাগরিক ছিল, ঠিক আছে, সেই নাগরিকদের দুভাগে ভাগ করে, নাগরিকদের দুভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হয় অ্যাক্টিভ সিটিজেন, বা সক্রিয় নাগরিক, এবং দ্বিতীয়কে বলা হয় প্যাসিভ সিটিজেন বা নিষ্ক্রিয় নাগরিক। ওকে, এবার অ্যাক্টিভ নাগরিক বা সক্রিয় নাগরিক কাদের বলা হচ্ছে, যারা ট্যাক্স দিতে পারবে। কারা ট্যাক্স দিতে পারবে, যারা কাজ করে, কৃষক, শ্রমিক বা উকিল যারাই রয়েছে সবাইকে রাখা হয়েছে অ্যাক্টিভ সিটিজেনের মধ্যে, তারা ট্যাক্স দিতে পারবে। যারা পারবে না তাদেরকে রাখা হয়েছে প্যাসিভ সিটিজেনের মধ্যে। এটা একটা ওভারঅল দেখে মনে হচ্ছে যে ভালো জিনিস, ঠিকই তো, যারা ট্যাক্স দিতে পারবে না তাদেরকে রাখা হবে না। কিন্তু মেন প্রবলেম যেটা হয় এখানে সেটা হচ্ছে এখানে ওম্যানদেরও রাখা হয়, অর্থাৎ স্ত্রী লোকেদেরকে প্যাসিভ সিটিজেনের মধ্যে রাখা হয়, এবং স্ত্রী লোকেদের কোনো অধিকারই দেওয়া হয় না, তাদেরকে মানা হয় যে তারা প্যাসিভ সিটিজেন, মানে তারা অ্যাকচুয়াল সিটিজেনও নয় ফ্রান্সের। এইটা বলে ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেকেন্ড ব্যাপার হচ্ছে যারা ওই ফ্রান্সে তখন দাস ছিল, যারা চাকর ছিল, তাদেরকে প্যাসিভ সিটিজেনের মধ্যে রাখা হয়, অর্থাৎ তাদের অধিকার সম্পর্কেও কোনো কথা বলা হয় না। অ্যাকচুয়ালি তো তারাও কষ্টের মধ্যে রয়েছে, তারাও তো সাপোর্ট করেছিল ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে, কিন্তু তাদের কথাও ভাবা হয় না এখানে। থার্ড ব্যাপার হচ্ছে এই যে অ্যাক্টিভ সিটিজেন এবং প্যাসিভ সিটিজেন, যেটা অ্যাক্টিভ সিটিজেন ছিল হচ্ছে 4 মিলিয়ন বা 40 লক্ষ, 4 মিলিয়ন মানুষ ছিল অ্যাক্টিভ সিটিজেন, সেখানে 3 মিলিয়ন মানুষ ছিল প্যাসিভ সিটিজেন। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে জনসংখ্যার একটা বড় অংশের কাছে অধিকারই নেই, তারা ভোট দেবে। মানে এই যারা অ্যাক্টিভ সিটিজেন তারাই একমাত্র ভোট দিতে পারবে, যারা প্যাসিভ সিটিজেন তারা ভোটও দিতে পারবে না। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা সংবিধান বানাচ্ছি গুড, কিন্তু 3 লক্ষ মানুষকে, 30 লক্ষ মানুষকে, 3 মিলিয়ন মানে হচ্ছে 30 লক্ষ, তো 30 লক্ষ মানুষ এমন রয়েছে যাদের কোনো অধিকারই নেই, তারা ফ্রান্সের নাগরিকই নয়। এইরকম সিস্টেম তৈরি করে হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর এই ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা এই আইন প্রতিষ্ঠিত হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে রাজা থাকে,
রাজা যে রাজাকে সরিয়ে দেওয়া হচ্ছে পুরোপুরি তা নয়। ইংল্যান্ডের যেরকম ব্যবস্থা, অর্থাৎ বলা হয় যেটা ইংল্যান্ডকে কনস্টিটিউশনাল মোনার্সি, কনস্টিটিউশনাল মোনার্সি, এর অর্থ হচ্ছে রাজা ওপরে থাকবে কিন্তু রাজা কাজ করবে আইন মেনে, ঠিক আছে? সেই সিস্টেমটা এখানে চালু হয়, ঠিক আছে? তো এই গেল হচ্ছে এর ড্রব্যাক, যেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে ঘোষণা করা হয়, তার ড্রব্যাক, তার কি সমস্যা ছিল। আমাদের যে সালটা চলছিল আমাদের টাইম লাইনে, সেটা হচ্ছে 1789। এখন হচ্ছে আগস্ট মাসের কথা বলবো। তো আগস্ট মাসে ফাইনালি একটা ডিক্লিয়ারেশন আসে। এবার এই ডিক্লিয়ারেশন বস্তুটা কি? অর্থাৎ এত মানে প্রথম দিনে আমি যে সমস্ত দার্শনিকদের কথা বলেছিলাম, সেই দার্শনিকদের যে ভালো ভালো কথাগুলো, সেগুলোকে এই ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোলে দিয়ে কিছু জিনিস বলে যে এই এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাদের যে সংবিধান সেটা রচিত হবে। মেনলি এখানে 17টা কথা বলা হয়, অর্থাৎ 17টা আর্টিকেল দেওয়া হয়। এই 17টা আর্টিকেলের মাধ্যমে বলা হয় যে আমরা যখন সংবিধানটা লিখবো, এখনো তো সংবিধান লেখা সম্পূর্ণ হয়নি, শুধু রাজা মেনে নিয়েছে যে হ্যাঁ আমি সংবিধানের আওতায় থেকে শাসন করব, সংবিধান প্রতিষ্ঠা হোক। যখন এইটা জানা গেল যে রাজা মেনে নিয়েছে, তখন এই ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 17খানা আর্টিকেল দেয়। এই আর্টিকেলগুলো আর কিছুই নয়, যে দার্শনিকদের কথা বলা ছিল তাদের যে ভালো ভালো কথাগুলো সেইগুলোকে তুলে নিয়ে আসা হয়, 17টা এরকম বাছা বাছা কথা রাখা হয় এবং দিয়ে বলা হয় যে এর ওপর নির্ভর করে আমরা সংবিধান বানাবো। অর্থাৎ যেমন করে কিছু দার্শনিক বলেছেন যে সকলের সমান অধিকার থাকতে হবে, তো সেটাও রাখা হয়েছে এখানে। তো এরকম জিনিস এখানে রাখা হচ্ছে। এই 17টা আর্টিকেলের মেন জিস্ট যেটা ছিল, 17টা আর্টিকেল আমাদের পড়তে হবে না, কিন্তু এটার যে অর্থ, এটা বলতে চাওয়া হচ্ছে যে যে সংবিধানটা রচিত হবে, যে সংবিধান রচিত হবে তাতে সকল মানুষ সকল মানুষ মেনে চলবে। অর্থাৎ এই সংবিধানের মানে আন্ডারে সমস্ত মানুষকে আসতে হবে, সেটা ফাদার হোক, চার্চের পাদ্রী হোক, রাজা হোক, বা কোনো রাজকর্মচারী হোক, বা সাধারণ মানুষ হোক, প্রত্যেককে এই সংবিধান মানতে হবে। আগের যে সিস্টেম ছিল ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, তারা কিছু মানবে না, তারা ট্যাক্স দেবে না, এখানে বলা হচ্ছে না, সেরকম কিছু হবে না, তোমরা সকলেই সমানভাবে এই সংবিধানের আন্ডারে থাকবে এবং তোমাদের সকলকেই ট্যাক্স দিতে হবে। সে তুমি রাজা হলেও দিতে হবে, তুমি যদি পাদ্রী হও তাহলে তোমাকেও ট্যাক্স দিতে হবে। তো এইটা হবে। আর যেটা এই পুরো সিস্টেমের ড্রব্যাক বলেছি, সেটা হচ্ছে কোনো মানুষ মহিলার কোনো অধিকারের কথা এখানে বলা হয় না, আর যারা স্লেভ চাকর তাদের কোনো অধিকারের কথা বলা হয় না। ওকে, তো 1789 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই 17 আর্টিকেল বা এই ডিক্লিয়ারেশনটা, এটাকে বলা হচ্ছে ডিক্লিয়ারেশন। পুরো নাম হচ্ছে ডিক্লিয়ারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন। আমি এখানে ডিক্লিয়ারেশনটা পুরো লিখে দিচ্ছি। ডিক্লিয়ারেশনটা বলছে ডিক্লিয়ারেশন অফ দ্য রাইটস of man and of the citizen। এই ডিক্লিয়ারেশনের মধ্যে 17খানা আর্টিকেল ছিল।
সেই 17টা আর্টিকেল নিয়ে পরবর্তীকালে সংবিধান রচিত হবে। আর সেই 17টা আর্টিকেলের মেন কথা হচ্ছে এইটা, যে যেটা সংবিধান হবে সেটা সকলকে মানতে হবে, সকলকে ট্যাক্স দিতে হবে। এইখানে পার্টিকুলারলি বলে দেওয়া হচ্ছে ম্যান, কোনো ওম্যান বা মহিলার কথা এখানে কিন্তু বলা হচ্ছে না। এটা হচ্ছে ড্রব্যাক ছিল। এরপরে চলে যাব আমরা অক্টোবর মাসে। অক্টোবর মাস হচ্ছে 1789 অক্টোবর মাসের একটা ঘটনা ঘটে। যে ভার্সাইল কেল্লার কথা বলা হলো, ভার্সাইলের কথা আগের দিন বলেছিলাম। এই ভার্সাইল কেল্লায় লুই 16 থাকতেন। তো এই ভার্সাইল কেল্লার দিকে একদল মহিলা মার্চ করে এগিয়ে যায়, অর্থাৎ একটা মহিলাদের একটা দল ভার্সাইল কেল্লাকে লক্ষ্য করে এগিয়ে যায়, যাকে এই যে মার্চটা, এই যে সমাবেশটা হয়, সমস্ত মানুষ হেঁটে এখানে যায়, সমস্ত মানুষ বলতে সমস্ত মহিলা এখানে হেঁটে যায়, এটাকে বলা হয় যে ওমেন্স মার্চ, ওমেন্স মার্চ অন ভার্সাইল। ঠিক আছে, ওমেন্স মার্চ অন ভার্সাইল, অর্থাৎ মহিলাদের একটা মার্চ হচ্ছে মিছিল, মহিলাদের মিছিল ভার্সাইলের দিকে। তো একটা মিছিল যায় ভার্সাইলের দিকে। এবার প্রশ্ন হচ্ছে মহিলারা কেন এই রকম একটা মিছিল করে যায়? এর আগের দিনে আমি বলে এসেছি যে এই সময় সেরকমভাবে ফসল ফলে না, যার ফলে খাদ্যের একটা শর্টেজ দেখা দেয় শহরে, সারা ফ্রান্সের মানুষ না খেতে পেয়ে থাকতে থাকে। ঠিক আছে, তো তার ফলে ইনফ্লেশন বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়ে যায়। মানুষের হাতে না আছে খাবার, না আছে টাকা। সেই অবস্থাতে খবর ছড়িয়ে পড়ে যে এই যে ভার্সাইলের প্রাসাদ রয়েছে, যেখানে রাজা থাকে, সেখানে অনেক খাবার সঞ্চয় করে রাখা আছে। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু রাজার কাছে প্রচুর খাবার সঞ্চয় করে রাখা আছে এবং সেখানে পার্টি হচ্ছে, এরকম খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন কি হয়, তখন এই সমস্ত মানুষ খেপে যায় যে আমরা খেতে পাচ্ছি না, এদিকে এখানে পার্টি হচ্ছে। তো তখন মহিলারা, বিশেষ করে মহিলারাই এগিয়ে আসে এবং এগিয়ে এসে ভার্সাইলের দিকে লক্ষ্য করে যায়। ভার্সাইলের প্রাসাদে গিয়ে অ্যাকচুয়ালি দেখে যে কিছুই হয়নি, সেখানে কোনো খাবার দাবার সঞ্চিত নেই, কিন্তু তাদের ক্ষোভ এতটাই বেশি ছিল, তারা সমস্ত রাজ পরিবারকে, রাজা রানীকে বলে গিয়ে তোমরা আমাদের সঙ্গে গিয়ে প্যারিসে থাকবে, প্যারিসে গিয়ে তোমরা দেখবে যে প্যারিসের মানুষ কিভাবে রয়েছে, তুমি রাজা হয়েছে তুমি কিছু জানো না। আগেই বলেছি যে রাজা অনেকটা দূরে থাকতো ভার্সাইলের কেল্লাতে, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগাযোগ ছিল না। তো এই সাধারণ মানুষ, মহিলারা এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে তারা বলে যে তুমি রাজা এবার প্যারিসে গিয়ে থাকবে, দেখবে যে মানুষের অবস্থা কি, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। যাই হোক, এই ঘটনা ঘটে এই সময় অক্টোবর 1789। এর পরের ঘটনায় চলে যাও পরের বছর 1790-তে, 1790 খ্রিস্টাব্দ থেকে আস্তে আস্তে এবার শুরু হয়ে যায় রাজনৈতিক দল তৈরি হওয়া। রাজনৈতিক দল তৈরি হতে শুরু করে। যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, রাজা যখন আইন মেনে কাজ করবে বলছে, তখন সেই নিয়ে তর্ক বিতর্ক, সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয় যে সংবিধান কেমন হবে, সংবিধান সম্পর্কে কি হওয়া উচিত, সংবিধান কিভাবে মেনে চলা উচিত, বিভিন্ন লোকের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। সেই তর্ক বিতর্ক থেকে তৈরি হয় রাজনৈতিক দল। এদের মধ্যে এবার দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্ব শুরু হওয়ার জন্য ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান তৈরি হয়, যেখানে একদল লোক বসে দ্বন্দ্ব করত। এবার এই দ্বন্দ্বের মধ্যে দেখা যাচ্ছে দুরকম শ্রেণীর লোক রয়েছে। একদল হচ্ছে মনে করছে যে রাজা থাক, রাজা থাক, তারপরে তার উপরে সংবিধান হোক, অর্থাৎ যে সিস্টেমটা এখানে করা হয়েছে যে রাজা প্রধান হবে কিন্তু সে সংবিধান মেনে কাজ করবে। তারা মনে করছে, একদল লোক মনে করছে যে রাজা থাক, ঠিক আছে, এবং যেরকম সংবিধান হবে সেটা মেনে রাজা কাজ করবে, যেটা অ্যাকচুয়ালি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলেছে এই নিয়মটাই ঠিক। আবার তাদের মধ্যে থেকে কিছু লোক চলে আসে, তারা বলে যে না, রাজা লাগবেই না, রাজাকে লাগবেই না, রাজা কেন থাকবে,
সবাই সংবিধান মেনে কাজ করব, কেউ কারো শাসক নয়, রাজা বলে কিছু থাকবে না। যেরকম করে মানে এরকম সৃষ্টি হয়, যখন একটা আন্দোলন শুরু হয় সেই আন্দোলনটা আরো পরের পর্যায়ে যেতে শুরু করে এইভাবেই। তো যারা এটা মেনে নেয় যে রাজা থাকবে, সে সংবিধান হিসাবে কাজ করবে, তাদেরকে রাইট উইং বলা হয়। অর্থাৎ তারা একটু প্রাচীনপন্থী, যে রাজা থাকবে এরকম একটা কিছু মেনে নিচ্ছে, কিন্তু যারা র্যাডিক্যাল চেঞ্জ চাইছে, যারা চাইছে যা না কোনো পুরনো জিনিস থাকবে না, তাদেরকে লেফটিস্ট বলা হচ্ছে। যে লেফট রাইট কনসেপ্টটা আমাদের এখানে বর্তমানেও রয়েছে, যে সিপিএম হচ্ছে লেফট আইডিওলজি ফলো করে, বিজেপি রাইট উইং ফলো করে। তো এই কনসেপ্টটাও অ্যাকচুয়ালি এইখান থেকেই এসছে, ফরাসি বিপ্লব থেকেই এসছে। তো যারা রাজা একদমই চায় না, যারা চায় পুরো সমাজ নতুন করে তৈরি হবে, পুরো চেঞ্জ হয়ে যাবে, সাধারণ মানুষই সব কিছু করবে, তারা হচ্ছে লেফটিস্ট হিসেবে পরিচিত হয়। তো এইরকম দলগুলো, বিভিন্ন দল বিভিন্ন জায়গায় তৈরি হয়, সেই দলগুলো এক একটা দল খুব পপুলার হয়ে যায়। যেমন এর মধ্যে কিছু দলের নাম আমাদের জানতে হবে, যেমন জ্যাকোবিন, জ্যাকোবিন যেমন জেরন্ডেন্স, এগুলো এক একটা দলের নাম। ঠিক আছে, তো এই দুটো দল খুব পপুলার হয়ে যায় এবং পরবর্তীকালে এরা একটা বিশেষ ভূমিকা পালন করবে এই বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে। জ্যাকোবিন দলের নাম আমরা শুনে এসেছি টিপু সুলতানের সময় পড়ার সময়। তো জ্যাকোবিন দলটা এই সময় প্রতিষ্ঠা হয়, জেরন্ডেন্স বলে একটা দল প্রতিষ্ঠা হয়। তো এরা এরা এই লেফটিস্ট আইডিওলজি ফলো করতো। অর্থাৎ এরা চাইতো যে রাজা থাকবে না, সাধারণ মানুষই প্রধান হবে, সংবিধানই প্রধান হবে। আর এই জ্যাকোবিন দল খুব পপুলার হয়ে যায় এবং এর পরবর্তীকালে জ্যাকোবিন দলই শাসন করবে। এর পরের ঘটনা, যাই হোক, জ্যাকোবিন সম্পর্কে কিছু তথ্য আমাদের জানতে হবে। যে জ্যাকোবিন ক্লাবে যারা মেম্বার ছিল, মেনলি এরা গরিব মানুষ ছিল। অর্থাৎ উচ্চবিত্তও নয়, মধ্যবিত্তও নয়, সাধারণ গরিব মানুষ এই জ্যাকোবিন ক্লাবে থাকতো, মানে তাদের মেম্বার হতো। এটা মনে করতো যে রাজার আহ, ক্ষমতা যদি মানে রাজার হাত থেকে কেড়ে নেওয়া হয়, এই যে সংবিধানের মাধ্যমে যে রাজার যে পাওয়ার সেটা তো কেড়ে নেওয়া হচ্ছে, রাজার মেন কোনো একচ্ছত্র পাওয়ার থাকবে না, সেটা ঠিক আছে, কিন্তু এরা মনে করছে যে এই পাওয়ারটা যদি কেড়ে নেওয়াও হয় রাজার থেকে, সেটা আর কিছুই নয়, চলে আসবে যারা একটু উচ্চবিত্ত, যারা ধনী তাদের হাতে। প্রপার গরিবরা কোনো ক্ষমতার অধিকারী হবে না, রাজার কাছ থেকে ক্ষমতা চলে আসবে হচ্ছে বড় লোকেদের হাতে, আমাদের কোনো লাভ হবে না, এটা মনে করছে জ্যাকোবিন ক্লাব। এদের যে নেতা, জ্যাকোবিন ক্লাবের যে নেতা ছিলেন, তার নাম হচ্ছে ম্যাক্সিমুলার দে রবেসফেয়ার, রবেসফেয়ার, এবং ইনি আবার পরবর্তীকালে আসবেন। আচ্ছা, এদেরকে এই জ্যাকোবিন ক্লাবের মেম্বারদের আবার বলা হতো স্যান কিলোট, স্যান্ট কিলোট। স্যান্ট কিলোট একটা ফরাসি শব্দ, যেটার মানে হচ্ছে যারা ফুল প্যান্ট পরতো, যারা ফুল প্যান্ট পরে। হয় কি, ফ্রান্সের তখন একটা চল ছিল, যারা একটু উচ্চবিত্ত, যারা একটু ধনী, তারা থ্রি কোয়ার্টার টাইপের প্যান্ট পরতো, অর্থাৎ হাঁটুর থেকে একটু নিচ অব্দি তারা প্যান্ট পরতো। কিন্তু যারা খুব গরিব, তারা ওই ধরনের প্যান্ট অ্যাফোর্ড করতে পারতো না, কারণ সেই সময় ফ্রান্সে ওই যে থ্রি কোয়ার্টার টাইপের যে প্যান্টগুলো, সেইগুলো সব থেকে দামি ছিল। তো সেই ধরনের প্যান্ট এরা জ্যাকোবিন ক্লাবের সদস্যরা পরতো না, কারণ তাদের অত টাকা ছিল না, এটার মেম্বার মেনলি গরিবরা, তো তারা পরতো না, তারা পরতো কি ফুল প্যান্ট। তো সেই কারণে এই ক্লাবের যারা সদস্যরা, তাদের দেখলেই বোঝা যেত, কারণ তারা ফুল প্যান্ট পরে আসতো, একটা টুপি ব্যবহার করতো এক রকমের লাল রঙের, তো তাদের দেখলেই বোঝা যেত যে এরা জ্যাকোবিন ক্লাবের মেম্বার। এবং পরবর্তীকালে জ্যাকোবিন ক্লাবের একটা ড্রেস কোডই হয়ে যায় ওটা, ফুল প্যান্ট, লাল রঙের হচ্ছে টুপি, সেইরকম। তো সেই কারণে এদেরকে বলা হতো স্যান্ট কিলোট। ওকে, তো যাই হোক,
এখান থেকে জ্যাকোবিন জেরন্ডাইন্স বলে এই সমস্ত ক্লাবগুলো তৈরি হতে শুরু করে। এর পরের ঘটনা হচ্ছে 1791-এ। 1791 ধীরে ধীরে আমাদের ফ্রান্সে সংবিধান প্রতিষ্ঠিত হতে শুরু হয়েছে, তার প্রসেস শুরু হয়ে গেছে, 17খানা আর্টিকেল দেওয়া হয়ে গেছে, সেই অনুযায়ী সংবিধানও পরবর্তীকালে রচিত হবে। কিন্তু এই সময় রাজার মনে কি আসে? রাজা ভাবে যে এতদিন আমি কি করতাম? শাসন করতাম, আমার হাতে সম্পূর্ণ ক্ষমতা ছিল, আমি ট্যাক্স দিতাম না, আমি আরামে জীবন কাটাতাম। কিন্তু যখনই সংবিধান চালু হয়ে যাবে আমার সমস্ত ক্ষমতা চলে যাবে, আমার আর সেই আগের মতো আয়েস করে থাকা হবে না, আমি শাসন করতে পারবো না আমার পছন্দ মতো, যাকে পারবো জেলে পুরে দিতে পারবো না। তখন রাজা অস্ট্রিয়া পালিয়ে যেতে চেষ্টা করে। রাজা যে ছিল অর্থাৎ কে, লুই 16, সে অস্ট্রিয়া পালিয়ে যেতে চেষ্টা করে। কেন অস্ট্রিয়া? অস্ট্রিয়ার যে রাজকুমারী সেই হচ্ছে লুই 16-এর হচ্ছে স্ত্রী মেরি অ্যান্টোনিয়েট। তো রাজা অস্ট্রিয়া পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু যখন এরম পালিয়ে যেতে চেষ্টা করে সাধারণ মানুষ এটা জানতে পেরে যায়, আর সাধারণ মানুষ রাজাকে ধরে নেয়, লুই 16-কে হাতে নাতে ধরে নেয় যে সে অস্ট্রিয়া পালিয়ে যাচ্ছে। তখন মানুষ ক্ষুব্ধ হয়ে যায় যে রাজা যদি অস্ট্রিয়া পালিয়ে যেতে চাইছে তার মানে অস্ট্রিয়ার সঙ্গে সে গোপনে কিছু মানে করছে যেটা দেশের পক্ষে ক্ষতিকর, নয়তো অস্ট্রিয়ায় কেন সে পালিয়ে যাবে। তখন সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে। তখন রাজা পালিয়ে যাচ্ছে একটা অন্য দেশে, এর মানে এটা অনেকে অন্যভাবে নেবে যে নিশ্চয়ই তারা কিছু প্ল্যান করছে, পালিয়ে গিয়ে কিছু একটা করবে। কারণ তখন সাধারণ মানুষের মধ্যে এইরকম জ্যাকোবিন ক্লাব বা এই সমস্ত ক্লাবে প্রচুর আলোচনা হচ্ছে, তাদের মধ্যে থেকে আইডিয়া বেরিয়ে আসছে, তারা এরকম মনে করে। এই ঘটনা পুরো এই ফরাসি বিপ্লবকে পুরো চেঞ্জ করে দেয়। বিশেষত মানে সাধারণ মানুষের মধ্যে থেকে বিশেষত জ্যাকোবিন ক্লাব, যে জ্যাকোবিন ক্লাবের কথা বললাম, যে জ্যাকোবিন ক্লাব চায় যে তারা পুরো স্বাধীনতা চায়, তারা পুরো স্বাধীনতা চায়, পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ এইবার আর কোনো রাজা থাকবে না ওপরে। এতদিন যে প্ল্যানটা হচ্ছিল যে সংবিধান তৈরি হবে তাতে রাজা মেন হবে, কিন্তু রাজা সমস্ত নিয়ম মেনে শাসন করবে, এখন এরা বলছে, জ্যাকোবিন ক্লাব বলছে রাজাকে চাই না, রাজাকে চাই না। ঠিক আছে, তো ফাইনালি এই ঘটনা ঘটার পরে সেপ্টেম্বর 1791-এ হয় কি, নতুন সংবিধান প্রতিষ্ঠিত হয়ে যায়। 1791 সেপ্টেম্বর 1791 খ্রিস্টাব্দে নতুন সংবিধান এসে যায় এবং এই সংবিধানে মেনে নেওয়া হয় যে না, কোনো রাজার প্রধান হবে না, সংবিধানই প্রধান হবে। যখন নতুন সংবিধান প্রতিষ্ঠা হয় তখন আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকে না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা এর আগে কাজ করছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দরকার ফুরিয়ে যায়, কারণ সংবিধান তৈরি হয়ে গেছে, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে না। সেই জায়গায় আসে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এরপর থেকে ফ্রান্সকে শাসন করবে কে? কোনো রাজা নয়, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে যারা মেম্বার হবে তারাই ঠিক করবে কিভাবে শাসন হবে, কার থেকে কত ট্যাক্স নেওয়া হবে। তো সেই কারণে এই সময় থেকে এই যুগটাকে বলা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির শাসন। যে এই কারণেই আমি যে টাইম লাইনটা বানিয়েছিলাম সেখানে একটা জায়গায় লিখেছিলাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বোঝা গেল? কিন্তু এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি বেশি দিন কাজ করতে পারে না, মাত্র 1 বছর কাজ করে। মাত্র 1 বছর পরে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভেঙে যায়। এবার প্রশ্ন হচ্ছে, এত করে সংবিধান তৈরি, যেখানে প্রথমে রাজা ছিল, তারপর সেই রাজাকে সরিয়ে পূর্ণ স্বাধীনতা এনে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি করা হলো, কিন্তু 1 বছরের পর সেটা ভেঙে গেল কেন? এটা ভেঙে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এতদিনে ফ্রান্সে অনেক পার্টি তৈরি হয়ে গেছে।
সব পার্টিরই আলাদা আলাদা ডিমান্ড থাকতে শুরু করেছে। কেউ বলছে না, রাজাকে আনলেই ভালো হবে, রাজাকে আনা হোক। কেউ বলছে রাজাকে চাই না, আমরা যে নিজেরা শাসন করব। অনেকে বলছে অন্য কথা, আরেকজন বলছে আরেক কথা। তো সবার কথা মেলাতে গিয়ে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাজ করতে পারে না, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভেঙে পড়ে। এই রকম ঘটনা যখন ফ্রান্সে ঘটছে, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাজে প্রত্যেকের দখল দিচ্ছে, সবাই বলছে এটা নয় ওটা নয়, অন্যদিকে আরেকটা ঘটনা পাশাপাশি ঘটতে শুরু করেছে। ফ্রান্সের পাশাপাশি যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন অস্ট্রিয়া, যেমন পার্সিয়া, এরা দেখে যে ফ্রান্সে যদি এরকম ভাবে ক্রান্তি ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ এবার প্রতিবাদ করছে এবং সেটা দেশের প্রধানদের মেনে নিতে হচ্ছে, রাজাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরা ভাবে যদি এই ঘটনা আমাদের দেশেও ছড়িয়ে পড়ে, কারণ পাশাপাশি দেশ, সেখান থেকে আইডিয়া এই সমস্ত দেশে চলে আসতে পারে। যদি ছড়িয়ে পড়ে আমরাও কন্ট্রোল করতে পারবো না, সেম কন্ডিশন হয়ে যাবে আমাদের দেশে। তো এদের তখন কি করা উচিত? এরা ভাবে যে আমাদেরকে রাজাকে সাপোর্ট করতে হবে, ফ্রান্সে যে রাজতন্ত্র ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে। তো এই সময়তেই, সেম সময়ে সেপ্টেম্বরেই, এই দুটো দেশ অস্ট্রিয়া এবং পার্সিয়া একটা ঘোষণা করে, যে ঘোষণাকে বলা হয় ডিক্লিয়ারেশন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি রেড মার্কার দিয়ে লিখছি। ডিক্লিয়ারেশন অফ পিলরিটস। ওকে, একে বাংলায় বলা হবে পিলরিটসের ঘোষণা। পিলরিটসের এর ঘোষণা। ওকে, এই ঘোষণাটা আর কিছুই নয়, এই দুটো দেশ এই ঘোষণার মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রকে সমর্থন করে। ফ্রান্সের রাজতন্ত্রকে সমর্থন করে। এরা বলে যে, বিশেষ করে অস্ট্রিয়া ডাইরেক্ট বলে যে আমরা এই সমস্ত আন্দোলন বন্ধ করে দেবো ফ্রান্সে, দিয়ে আবার পুনরায় সেখানে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করব। এরকম ঘটনা, মানে এরকম ঘোষণা করে অস্ট্রিয়া, পার্সিয়া, এই সমস্ত দেশগুলো। ঠিক আছে, তো এইরকম যখন ঘোষণা হচ্ছে, ফ্রান্সে যখন বিপ্লব চলছে, অন্যদিকে ফ্রান্সের মানুষ এই সমস্ত কিছু নিয়ে কথা বলছে, স্বাধীনতা, এই সমস্ত নিয়ে কথা বলছে, তখন অন্য একটা দেশ যদি এরকম ঘোষণা করে, তখন তারা স্বাভাবিকভাবে সেই সমস্ত দেশের প্রতি ক্ষুব্ধ হবে এবং তারা চাইবে যে এই সমস্ত দেশ যাতে এরকম কথা না বলে। তখন সেখানকার ফ্রান্সের সাধারণ মানুষ কি চায়, যে এদের ওপর অ্যাটাক করা হোক। এরা কেন এরকম কথা বলবে? যেখানে আমরা স্বাধীনতা চাইছি, সেখানে অন্য একটা দেশ, অন্য কয়েকটা দেশ এসে বলছে যে আমরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করব ফ্রান্সে। তখন ফ্রান্সের মানুষের চাপে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি অস্ট্রিয়া এবং পার্সিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। ওকে, এরপর আমরা একটা যুদ্ধ দেখব। তো এই সময়তে ফ্রান্স, একই সময়ের ঘটনা চলছে 1791-এ, ফ্রান্স অস্ট্রিয়াকে অ্যাটাক করে, আর অস্ট্রিয়া এবং পার্সিয়াকে অ্যাটাক করে। ফ্রান্স আক্রমণ করছে কাকে? অস্ট্রিয়া এবং পার্সিয়াকে। ঠিক আছে, এবং এই যুদ্ধটা যখন শুরু হয় সেটা হয়ে যায় 1792, এপ্রিল মাসের ঘটনা হচ্ছে। এবার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এবং
এই যে যুদ্ধটা হয় ফ্রান্স অস্ট্রিয়া এবং পার্সিয়ার বিরুদ্ধে ফ্রান্সের, এই যুদ্ধটাকে বলা হয় ফরাসি বিপ্লবের প্রথম বৈপ্লবিক যুদ্ধ। ওকে, এপ্রিল 1792 খ্রিস্টাব্দে ফ্রান্স যে অস্ট্রিয়া এবং পার্সিয়াকে আক্রমণ করে সেইটাকে বলা হচ্ছে প্রথম বৈপ্লবিক যুদ্ধ বা ফার্স্ট রেভলিউশনারি ওয়ার। ওকে, এর পরের ঘটনা এপ্রিল মাসেরই 1772, তাও এখানে আর একবার ডেট লিখছি, এপ্রিল 1792, সরি, এপ্রিল 1792। এবার ফ্রান্সের মানুষ নিজেরা চেয়েছে আমরা এই যুদ্ধটা করি, কারণ ফ্রান্সকে এরা এইরকম ধরনের কথাগুলো বলেছিল, তাই জন্য। তো ফ্রান্সের মানুষের মাথায় আসছে যে অস্ট্রিয়া পার্সিয়া এরা ফ্রান্সের রাজতন্ত্র কেন প্রতিষ্ঠা করতে চাইছে, নিশ্চয়ই রাজা এদেরকে কিছু বলেছে। আমাদের যে রাজা ছিল লুই 16, সে নিশ্চয়ই অস্ট্রিয়াকে পার্সিয়াকে কিছু বলেছে যে আমাকে সাহায্য করো, আমার এই অবস্থা, সেই কারণে। তো তখন ফ্রান্সের মানুষ ভাবে যে রাজা অ্যাকচুয়ালি এর পিছনে দায়ী, এই যে যুদ্ধ হচ্ছে, অস্ট্রিয়া ফ্রান্সকে ডাইরেক্ট বলেছে রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, এর পিছনে রাজা দায়ী। তো একদল মানুষ কি করে, একদল মানুষ রাজা এবং তার ফ্যামিলিকে অ্যাটাক করে দেয়, রাজা ও তার ফ্যামিলিকে অ্যাটাক করে, আক্রমণ করে দেয়। এপ্রিলেই ঘটনাটা ঘটে 1792 খ্রিস্টাব্দে। এবং এখানে গার্ড যে ছিল, রাজার যে গার্ড ছিল সে মারা যায়, যারা প্রহরীরা ছিল তারা মারা যায়, রাজা পালিয়ে যায়, রাজা এখান থেকে পালিয়ে যায়। এবং সবই লুই 16 কথা বলা হচ্ছে, কারণ এখনো লুই 16 বেঁচে আছে। রাজা পালিয়ে কোথায় যাবে, তার কাছে অস্ট্রিয়া পার্সিয়াতে যাওয়ার পথ বন্ধ। রাজা এবার গিয়ে পড়ে যায় লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে। লুই 16 লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে পালিয়ে যায় এবং তার কাছে গিয়ে বলে আমাকে বাঁচাও, নয়তো সাধারণ মানুষ আমাকে মেরে দেবে। কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি এখানে ভাবে যে সত্যি আমরা যে যুদ্ধের মধ্যে জড়িয়ে রয়েছি তার পেছনে লুই 16 হাত রয়েছে। তো সে ডাইরেক্ট মানা করে দেয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডাইরেক্ট রাজাকে সাপোর্ট করতে মানা করে দেয় যে আমরা কিছু জানি না, তুমি যা দোষ করেছো তোমার ব্যাপার, আমরা কিছু এখানে দেখবো না। তো লেজিসলেটিভ অ্যাসেম্বলি এখানে বলে আমরা রাজাকে সাপোর্ট করছি না, প্লাস এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিজেকেই ভেঙে দেয়। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে দলটা ছিল বা যারা ছিল এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে তারা নিজেরাই রেজিগনেশন দিয়ে দেয়, এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভেঙে যায় না, তারা রাজাকেও সাপোর্ট করে না, তারা নিজেদেরকে ভেঙেও দেয় বা ভেঙে যায়। তো ভেঙে গেলে কি হবে, নতুন ভোট হবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির শাসন এখানেই শেষ, তাহলে নতুন ভোট হচ্ছে, নতুন ভোট। তো ফাইনালি এখানে একটা আবার নতুন ভোট হয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এখানে শেষ হয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলির শাসন। এরপরের ঘটনা জানুয়ারি 1793 খ্রিস্টাব্দ। ইতিমধ্যে ফ্রান্সে নতুন ভোট হয়ে গেছে, নতুন ভোটের ফলে নতুন একটা দল গঠন করা হয়েছে এবং এইখানে যে শাসনটা শুরু হবে সেটাই হচ্ছে ন্যাশনাল কনভেনশন। ঠিক আছে, ন্যাশনাল কনভেনশনে যাওয়ার আগে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে হয় কি, লুই 16কে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়, লুই 16কে মৃত্যুদণ্ড। এবার অবস্থাটা ফ্রান্সে এমন হয়েছে যে রাজাকে সাধারণ মানুষ মৃত্যুদণ্ড দিচ্ছে এবং
একে যে যন্ত্রের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার নাম গিলোটিন, এবং এই গিলোটিন খুব ফেমাস একটা যন্ত্র। অ্যাকচুয়ালি এটা কি, একটা এরকম ব্লেডের মতো জিনিস দড়ি দিয়ে টাঙানো থাকতো, এখানে সেই মানুষকে রাখা হতো, উপর থেকে এটা ছেড়ে দেওয়া হতো, তার গলার ওপর পড়তো আলাদা, এবং এইভাবে মেরে দেওয়া হতো। এই যন্ত্রের নাম গিলোটিন, এবং এর পরবর্তীকালে প্রচুর মানুষকে এই গিলোটিন যন্ত্রের মাধ্যমে হত্যা করা হবে। এইবার সেই দিকেই আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো যাই হোক, লুই 16কে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যখনই লুই 16কে এইভাবে মেরে দেওয়া হয়, তখন ব্রিটেন, অন্যদিকে ডাচ মানে হচ্ছে যারা ডাচ নেদারল্যান্ডের লোক ছিল তারা, স্পেন, এই সমস্ত বড় বড় দেশগুলোও ভয় পেয়ে যায়। এরাও বুঝতে পারে যে ফ্রান্সের সাধারণ মানুষ এমন বিপ্লবের রাস্তায় নেমে গেছে যে তারা রাজাকে পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে, রাজাকে পর্যন্ত ছাড়ছে না। তো তখনও যুদ্ধটা চলছিল, যেটা অস্ট্রিয়া এবং পার্সিয়ার সঙ্গে ফ্রান্সের যে যুদ্ধটা, সেটাও পাশাপাশি, এই সবের পাশাপাশি চলছে। তখন এরাও সেই অস্ট্রিয়াকে এবং পার্সিয়াকে জয়েন করে। এই যুদ্ধে এরা সকলে মিলে যায় ফ্রান্সের বিরুদ্ধে। ঠিক আছে, ব্রিটেন, ডাচ, স্পেনের মতো দেশ ভয় পেয়ে যায় যদি এই যে বিপ্লব ফ্রান্সে চলছে, সাধারণ মানুষ এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে রাজাকে হত্যা করে দিচ্ছে, এই ঘটনা যদি কোনোভাবে ছড়িয়ে পড়ে, খবর যদি কোনোভাবে ছড়িয়ে পড়ে, তাহলে ব্রিটেনের মানুষও তাই করতে পারে, ডাচদের মানে সেখানকার মানুষও তাই করতে পারে। তো সকলে ভয় পেয়ে গিয়ে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে, যেভাবে হোক এই বিদ্রোহকে দমন করতে হবে। আর এইখানে এই এতগুলো দেশ যেখানে একসাথে হচ্ছে, যেখানে অন্যদিকে দেখতে পাই আমরা বিভিন্ন জায়গায় ব্রিটিশ আর ডাচ, তারা একে অপরের শত্রু, কিন্তু তারা একসাথে চলে যাচ্ছে। স্পেন, ব্রিটিশ একে অপরের শত্রু, তারা একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে একমাত্রই ফ্রান্সের বিপ্লবকে ধ্বংস করার জন্য। তো যখন এই জোটটা তৈরি হচ্ছে, ব্রিটেন, ডাচ, স্পেন, অস্ট্রিয়া, পার্সিয়া, এই পুরো জোটকে বলা হচ্ছে দ্য ওয়ার অফ ফার্স্ট কোলিশন। কোলিশন শব্দের অর্থ কি? জোট, অর্থাৎ সম্মিলিত জোট হিসাবে এটা পৃথিবীর প্রথম যুদ্ধ। এই যুদ্ধটাকে বলা হচ্ছে, যেটা এতগুলো দেশের সঙ্গে ফ্রান্সের যুদ্ধটা শুরু হচ্ছে। ইতিমধ্যে এই যুদ্ধটা চলছিল দুটো কান্ট্রির মধ্যে, কিন্তু সকলে মিলে যখন জয়েন করছে তখন এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার অফ ফার্স্ট কোলিশন। ওকে, এই সময়তে ফ্রান্সের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, এতজনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, তো ফ্রান্সকে প্রচুর সৈন্য দরকার। তো ফ্রান্সের সাধারণ মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়, তারা যাতে দেশের সেনাবাহিনীতে যোগ দেয় যুদ্ধ করার জন্য, তাই জন্য এই সময় অনেক দেশাত্মবোধক রচনা, গান ইত্যাদি লেখা হয়। যেমন একটা গান হচ্ছে মার্সেলেস। এই যে লা মার্সেলেস গানটা, যেটা বর্তমানে ফ্রান্সের জাতীয় সঙ্গীত, এটাও এই সময়তেই লিখিত হয়। ঠিক আছে, এটা কে লিখেছে এটা যদি প্রশ্ন করা হয়, সেটা লিখেছে হচ্ছে ক্লাউডে দে লিসলে। ইনি এটা রচনা করেন। তো এই সমস্ত গান লেখা হয় যাতে সাধারণ মানুষ উজ্জীবিত হয়, তোমরা যুদ্ধক্ষেত্রে এগিয়ে আসো। তো ফাইনালি রাজা আর নেই, ফ্রান্সের রাজাকে হত্যা করে দেওয়া হয়েছে, রাজা বলে আর কেউ থাকলো না। তো ফাইনালি এই সময়তে একটা গণতন্ত্র, প্রপার গণতন্ত্র ফ্রান্সে প্রতিষ্ঠা হয়ে যায়। ঠিক আছে, তাহলে ফ্রান্সকে এখন আমরা প্রজাতান্ত্রিক দেশ বলতে পারি, কারণ প্রজাই এখানে শাসন করছে। এখন এটা বর্তমানে ফ্রান্স হয়ে গেছে রিপাবলিক বা প্রজাতন্ত্র। তাহলে প্রজাতন্ত্রের সূত্রপাত এইভাবে হচ্ছে। প্রজাতন্ত্রের সূত্রপাত হচ্ছে যখন আবার একটা নতুন কনস্টিটিউশন দরকার,
নতুন একটা সংবিধান দরকার, কারণ আগের যে সংবিধান ছিল সেই সংবিধানটা কি জন্য রচিত হয়েছিল? রাজাকে প্রধান হিসেবে রেখে, রাজা প্রধান থাকবে, তার নিচে সবাই শাসন করবে, মানে রাজা সবাইকে শাসন করবে কিন্তু আইন মেনে, সেরকম একটা কনস্টিটিউশন লেখা হয়েছিল। এবং তখন যে শাসনটা চলছিল সেটাকে বলা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিজেরাই নিজেদেরকে ভেঙে দিয়েছে, তারা আর নেই, তারাও নেই, রাজাও নেই, তাহলে নতুন করে আইন দরকার। তো এইবার নতুন আইন তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে একটা নতুন দল গঠন হচ্ছে, যে দলটা এবার ফ্রান্সে শাসন করবে। তাহলে ফাইনালি হচ্ছে সেপ্টেম্বর 1792 থেকে অক্টোবর 1795 অবধি যে দলটা বা যে সংস্থা ফ্রান্সে শাসন করে তাকেই বলা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল কনভেনশন। ন্যাশনাল কনভেনশন এবার এরা শাসন করবে। তাহলে দেখা যাচ্ছে যে জানুয়ারি 1793-তে লুই 16কে মৃত্যুদণ্ড দেওয়া যায়, তার আগে থেকেই এই দলটা প্রতিষ্ঠা হয়ে গেছে এবং এরা শাসন করতে শুরু করেও দিয়েছে, তারাই লুই 16কে হত্যা করে। এবার এই যে শাসনটা, এতদিনের যে শাসনটা, এটাকেই বলা হচ্ছে আতঙ্কের যুগ। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে সেই আতঙ্কের যুগের দিকে যাচ্ছি। তো ন্যাশনাল কনভেনশন যখন প্রতিষ্ঠা হয়, দেশে আবার নতুন একটা আইন বা সংবিধান প্রতিষ্ঠা হয়। ন্যাশনাল কনভেনশন আসে, নতুন একটা সংবিধান নিয়ে আসে। এই সংবিধানে বলা হয় যে এবার আর এরম অ্যাক্টিভ বা প্যাসিভ এরকম কোনো সিটিজেন নেই, এবার যারা 21 বছর বয়সের বেশি তারা সকলেই ভোট দিতে পারবে। প্রপার গণতন্ত্রের দিকে ফ্রান্স এগোচ্ছে। কিন্তু এই ন্যাশনাল কনভেনশনের যে সংবিধান, তাতেও ড্রব্যাক ছিল। এখানেও যারা মহিলা তাদের ভোটাধিকার থাকে না, এখানেও মহিলা ভোট দিতে পারে না। আর ন্যাশনাল কনভেনশন একটা বড় দল বা একটা গ্রুপ অফ পিপল, যাদের মধ্যে অনেকে রয়েছে, তারা সকলে মিলে ঠিক করবে কি কি শাসন হবে, কিভাবে কি হবে। এদের আন্ডারে, এই ন্যাশনাল কনভেনশনের আন্ডারে একটা কমিটি তৈরি হয়। ফার্স্ট অফ অল জানতে হবে এই ন্যাশনাল কনভেনশনটা কারা তৈরি করে। বেসিক্যালি এই যে ন্যাশনাল কনভেনশন, এটার ক্ষমতা বেসিক্যালি থাকে হচ্ছে জ্যাকোবিন ক্লাবের সদস্যদের হাতে। মেনলি জ্যাকোবিন ক্লাবের সদস্যরাই এই ন্যাশনাল কনভেনশনের মধ্যে থাকে, কারণ তারাই এতদিন ধরে বলে আসছে যে রাজাকে চাই না, রাজা আমাদের প্রধান হবে না, আমরা নিজেরা শাসন করব। তো তারাই তাদের কথাকেই বেশি লোকে সাপোর্ট করে। তো জ্যাকোবিন ক্লাবই এগিয়ে আসে এবং জ্যাকোবিন ক্লাবের সদস্যরাই এই ন্যাশনাল কনভেনশনের সদস্য হয় বা মেম্বার হয়। এই ন্যাশনাল কনভেনশনের আন্ডারে একটা কমিটি তৈরি হয়। ঠিক আছে, সেই কমিটির নাম হচ্ছে পাবলিক সেফটি কমিটি। পাবলিক সেফটি কমিটি। এটা আর কিছুই নয়, একটা বড় কনভেনশন, ন্যাশনাল কনভেনশন, তার আন্ডারে কয়েকজন মিলে একটা কমিটি তৈরি হয় এবং পুরো ফ্রান্সের শাসনভার এই কমিটিটাই নির্ধারণ করে। যা ডিসিশন নেওয়ার এই কমিটিটা নেয়। ন্যাশনাল কনভেনশন নামেই থাকে, সেটা ওপরে থাকে, শুধু এদের যে এরা যেগুলো বলবে সেগুলোকে অ্যাপ্রুভ করার জন্য থাকে ন্যাশনাল কনভেনশন। তাদের আন্ডারেই একটা কমিটি তৈরি হয়, পাবলিক সেফটি কমিটি। সেই পাবলিক সেফটি কমিটি বেসিক্যালি এই সময়টাতে, এই পুরো সময়টাতে ঠিক করে কিভাবে শাসন হবে, কিভাবে কন্ট্রোল হবে, সমস্ত কিছু ঠিক করবে হচ্ছে এই কমিটিটা। আর এই দুটোরই মেন মেম্বার কারা থাকে? জ্যাকোবিন ক্লাব। ঠিক আছে, জ্যাকোবিন ক্লাব এখন প্রধান জায়গায় চলে এসছে।
কিন্তু এত কিছুর পরেও যে জ্যাকোবিন ক্লাব এত পরিবর্তন, লেফটিস্ট আইডিওলজি যারা এতদিন ধরে বলে আসছে যে সাধারণ মানুষ করবে, সমস্ত কিছু করবে, তাদের কালকেই কেন আতঙ্কের কাল বলা হচ্ছে? তার কারণ একজন মাত্র ব্যক্তি, যার নাম ম্যাক্সিমিলাম ম্যাক্সি মিলান সরি মিলিয়ান ম্যাক্সিমিলিয়ান রবেসফেয়ার। অ্যাকচুয়ালি এই যে পাবলিক সেফটি কমিটি, তার প্রধান ছিলেন হচ্ছে এই ম্যাক্সিমিলিয়ান রবেসফেয়ার, এবং এ প্রচন্ড অত্যাচারী হয়ে পড়ে, এক কথায় একজন ডিকটেটরশিপ হয়ে পড়ে, স্বৈরাতান্ত্রিক হয়ে পড়ে। সেই কারণে এই সময়কে বলা হচ্ছে আতঙ্কের কাল। কি ঘটনা ঘটেছিল এখানে সেইগুলো জানবো। যে পাবলিক সেফটি কমিটির প্রধান ছিলেন এই ম্যাক্সিমিলিয়ান রবেসফেয়ার। এবার হয় কি, দেশে তখন প্রচুর ক্লাব রয়েছে, প্রচুর মানুষ বিভিন্ন কথা বলছে, তো স্বাভাবিকভাবে এই পাবলিক সেফটি কমিটির বিরুদ্ধেও অনেক লোক কথা বলছে ফ্রান্সে। তখন মানুষ ফ্রান্সের তখন একটা জিনিস বুঝে গেছে যে আমাদের হাতে ক্ষমতা রয়েছে, আমরা আলোচনা করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা সরকারের সমালোচনাও করতে পারি। এখানে আর রাজা বলে কেউ নেই যে রাজার সমালোচনা করা যাবে না। তো সাধারণ মানুষ যথেচ্ছ কথা বলতে শুরু করে কোনো কিছু ভুল হলে, যেটা আমরা এখন করি। আমরা গণতন্ত্রের মধ্যে কি করি, কোনো সরকার যদি ভুল করে সেটা নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, খারাপ বলি। তো ফ্রান্সের মানুষও তখন সেইগুলো করতে শুরু করে দিয়েছে। কিন্তু এই ম্যাক্সিমিলিয়ান রবেসফেয়ার পুরোপুরি স্বৈরাতান্ত্রিক হয়ে পড়ে। সে করে কি, যে এরকম কথা পাবলিক সেফটি কমিটি বা ন্যাশনাল কনভেনশনের বিপক্ষে বলতে শুরু করে, তাদের সকলকে হত্যা করে দেয়। আর সেই হত্যার প্রসেস হচ্ছে কি, গিলোটিন। ম্যাক্সিমিলিয়ান রবিনসন প্রায় 16,000 লোককে, অফিসিয়াল ডেটা বলছে 16,000 লোককে ওই গিলোটিন যন্ত্রের মাধ্যমে হত্যা করে দেয়। এই সময় গিলোটিন করে দেয়। ইভেন যারাই কমিটির বিরুদ্ধে কথা বলতো, ন্যাশনাল কনভেনশনের বিরুদ্ধে সামান্যতম কথা বলতো, যারা রাজনৈতিক সামান্যতম কোনোভাবে বিপরীত ছিল এদের, তাদেরকে হত্যা করে দেওয়া হতো। চার্চ সমস্ত বন্ধ করে দেয়, একটাও চার্চ থাকে না। এর আগে বলে যে হ্যাঁ, আগের যারা ছিল, যারা শাসন করছিল, তারা বলে চার্চ থাকবে, সংখ্যায় কম থাকবে, চার্চের ফাদারদের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে একদম চার্চ পুরো বন্ধ করে দেয় ম্যাক্সিমিলিয়ান রবিনসন। ঠিক আছে। ইভেন ইনি একটা ক্যালেন্ডার শুরু করে, যে ক্যালেন্ডারে 10 ঘন্টায় একদিন হতো, 100 মিনিটে 1 ঘন্টা হতো, 100 মিনিট ইজিক্যাল টু 1 আওয়ার হতো, যেটা আমাদের 60 মিনিটে। সেই সময় এরা যে ক্যালেন্ডার বা যে প্রসেসটা শুরু করে, তাতে 100 মিনিটে 1 ঘন্টা হতো, 1 সপ্তাহ 10 দিনে হতো। মানে একটা নিজে যেরাম চাইছে, আমি মানে রাজা চাই, নতুন এসে যেরকম করে একটা যুগ শুরু করে, সেরকম টাইপের ব্যাপার এই ম্যাক্সিমিলিয়ান রবিনসফেয়ারের মধ্যে চলে আসে। ঠিক আছে। এদিকে কি হয়, যুদ্ধ এখনো চলছে, এই যুদ্ধ পাশাপাশি চলছে এই সময়, কারণ জানুয়ারি 1793 তখনও এই যুদ্ধ চলছে। এই সময় সারাক্ষণ যুদ্ধ চলছে পাশাপাশি। যুদ্ধে এবার আবার পাশাপাশি যেমন যুদ্ধ চলছে, তেমনি ভাবে ফ্রান্সে রয়েছে অর্থ সংকট, তেমনি ভাবে সেই সময় খাবার সেভাবে পাওয়া যাচ্ছে না, মানুষ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ। এই অবস্থায় ম্যাক্সিমিলিয়ান রবেসফেয়ার বলে যে গ্রাম থেকে যা খাবার পাওয়া যাবে সব শহরে নিয়ে আসো। কারণ জ্যাকোবিন ক্লাবের মেম্বাররা কোথায় থাকে, শহরে থাকে। যারা সেনাবাহিনী যারা আসে, তাদের খাবার যাবে কোথা থেকে, গ্রাম থেকে। শহরে এই সমস্ত মেম্বার যারা রয়েছে, তাদের খাবার দরকার, গ্রাম থেকে নিয়ে আসো। তো গ্রামের কৃষকরা ভাবে আমরা কি খাবো, যদি সমস্ত খাবার সেনাবাহিনীকে দিয়ে দিই, যদি সমস্ত খাবার শহরে পাঠিয়ে দিই, আমরা কি খাবো। তো স্বাভাবিকভাবে লোক রেগে যেতে থাকছে, সাধারণ মানুষ এই রবেসফেয়ারের অপোজিট চলে যাচ্ছে, পাবলিক সেফটি কমিটির অপোজিট চলে যাচ্ছে। ইভেন জ্যাকোবিন ক্লাবের মেম্বাররাও পর্যন্ত এই রবেসফেয়ারের বিপরীতে চলে যাচ্ছে। তারা বুঝতে পারছে যে না, যে লোকটা এখানে বসেছে সে খুব সাংঘাতিক লোক। 16,000 লোককে অফিসিয়াল ডেটা বলছে মারা হয়েছে। শুধু কি 16,000, হাজার হাজার, এর অনেক বেশি লোক মারা হয়েছে। ইনি একা এত লোক মেরেছে, 16,000-এর অনেক বেশি লোক এখানে মারা গেছে। যেগুলো দেখে ফাইনালি জ্যাকোবিন ক্লাবও ভয় পেয়ে যায় যে একজনের হাতে এতটা ক্ষমতা চলে আসছে। ফাইনালি এই তো পুরো
শাসন করবে, কোনোদিন আর জ্যাকোবিন ক্লাব বা এই সমস্ত কিচ্ছু থাকবে না, নিজেই শাসন করবে। তো ফাইনালি সমস্ত মানুষ একত্রে হয়ে যায়, যেমন জ্যাকোবিন ক্লাবও একত্রে হয়ে যায়, সাধারণ লোক একত্রে হয়ে যায়, সবাই মিলে এই রবেসপিয়ারকে সরাতে উদ্যোগ নেয়। আর যখন জ্যাকোবিন ক্লাব, যেটা এই ন্যাশনাল কনভেনশনের প্রধান অর্থাৎ পাবলিক সেফটি কমিটিরও ওপরে রয়েছে, তারাই যদি চায় যে এই পাবলিক সেফটি কমিটির যে হেড তাকে সরিয়ে দেবে, সেটা এমন কিছু ব্যাপার না। তো ফাইনালি এটা হয় যে ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ারকেও হত্যা করে দেওয়া হয় গিলোটিন যন্ত্রের মাধ্যমে। এবং এত কিছু হওয়ার পরে সাধারণ মানুষ আর জ্যাকোবিন ক্লাবকে ভরসা করে না, তো জ্যাকোবিন ক্লাবও ফাইনালি এই সময় একটু পিছনে চলে যায়, প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে চলে আসে। এবং যখনই জ্যাকোবিন ক্লাব বন্ধ হয়ে যায় বা সেটার অবস্থা খারাপ হয়ে যায়, তখন অন্য যে ক্লাবগুলো ছিল সেগুলো এগিয়ে আসে। যেমন আমি একটু আগে যে একটা ক্লাবের কথা বললাম, জেরন্ডেন্স, সেই ক্লাবটা এবার প্রধান হয়ে যায়, এদের হাত থেকে সমস্ত ক্ষমতা চলে যায়। তো যাই হোক, এই ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ারের হত্যার পরে, মানে তাকে মেরে দেওয়ার পরে, ফ্রান্সের মানুষ আর এই ন্যাশনাল কনভেনশনের উপর আস্থা রাখতে পারে না। তারা দেখে যে তাদেরই একজন লিডার এরকম অবস্থায় চলে গেছে, তাহলে এই যে সংবিধান এরা বানিয়েছে সেটার কোনো ভিত্তি নেই, এরপরে আবার একজন এরকম চলে আসতে পারে। তো ফাইনালি কি হয়, ন্যাশনাল কনভেনশনকেও বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ আবার একটা নতুন সংবিধান, আবার একটা নতুন শাসন ফ্রান্সে শুরু হয়। তো 1795 থেকে 1799 অবধি যে শাসনটা চলে সেটাকে বলা হয় ডাইরেক্টরি রুল, ডাইরেক্টরি শাসন। তো 1795 খ্রিস্টাব্দে আবার নতুন একটা সংবিধান লেখা হয়। নতুন সংবিধান, যখনই নতুন একটা শাসন তৈরি হয় তখন নতুন একটা করে সংবিধান তৈরি হতে থাকে ফ্রান্সে। তো নতুন সংবিধান লিখিত হয় এবং এর সাথে সাথে সাধারণ মানুষের কাছ থেকে ক্ষমতা আবার উচ্চবিত্তদের হাতে চলে আসে। উচ্চবিত্ত অর্থাৎ এর আগের যে শাসনটা ছিল সেখানে জ্যাকোবিন ক্লাব প্রধান হয়ে যায়, আর জ্যাকোবিন ক্লাবের যারা মেম্বার তারা খুবই সাধারণ মানুষ, গরিব মানুষ তারা ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল বেসিক্যালি বলা যায় এই 1795 অবধি। এবার যখন ডাইরেক্টরি শাসন চালু হচ্ছে তখন আবার সাধারণ মানুষের থেকে ক্ষমতা চলে যায় উচ্চবিত্তদের হাতে। এখানে উচ্চবিত্ত বলতে কাদের বোঝানো হচ্ছে, যারা ব্যবসায়ী রয়েছে ফ্রান্সে, যারা আইনজীবী রয়েছে, তারা আবার নতুন করে ক্ষমতার প্রধানে চলে আসে। ঠিক আছে, এর আগেবার কি বলে যে নতুন সংবিধান লিখিত হয়, তাতে বলা হয় যে যাদের সম্পত্তি আছে তারাই ভোট দিতে পারবে, সম্পত্তি যাদের আছে তারা ভোট দিতে পারবে, যাদের সম্পত্তি নেই তারা ভোট দিতে পারবে না। এছাড়া কি করে, এরা 2 কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করে। 2 কক্ষ বিশিষ্ট আইনসভা, এই যে নতুন সংবিধানটা তৈরি হয় তাতে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা, বা যেটা আমাদের এখন আছে আপার হাউস লোয়ার হাউস, এরকম ভাবে শাসন তৈরি করে। অ্যাকচুয়ালি এটাকে ডাইরেক্টরি শাসন বলার কারণ হচ্ছে এই 2 কক্ষ বিশিষ্ট একটা আইনসভা এই যে সংবিধানটা তৈরি হয় তার মাধ্যমে তৈরি হয়। এই যে নতুন সংবিধানটা লিখিত হয় তার মধ্যে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয়, যারা এই 2 কক্ষ বিশিষ্ট আইনসভার যারা সদস্য রয়েছে তারা সকলে মিলে কয়েকজন ডাইরেক্টর নিযুক্ত করে। ঠিক আছে, যেমন করে বোর্ড অফ ডাইরেক্টর হয় কোম্পানির, তেমনি ভাবে এরা নিজেদের মধ্যে আলোচনা করে 5 জন সদস্য বিশিষ্ট একটা ডাইরেক্টরি বোর্ড গঠন করে, বা এমন একটা ডাইরেক্টরি বোর্ড গঠন করে যাতে 5 জন ডাইরেক্টর থাকবে। এবার এই 5 জন ডাইরেক্টর কি করবে, তারা পুরো শাসন করবে।
তারা দেখবে কিভাবে ট্যাক্স নেওয়া যায়, কি করা যায় ফ্রান্সে, কিভাবে কি করা যায়, সমস্ত কিছু দেখবে এই 5জন ডাইরেক্টর। এরা অ্যাকচুয়ালি এই দুই কক্ষ আইনসভার আন্ডারে একটা বোর্ড। আর যেহেতু 5জন ডাইরেক্টর শাসন করছে, সেই কারণে এই যুগটাকে, এই শাসনটাকে বলে দেওয়া হচ্ছে ডাইরেক্টরি শাসন। এবার আগের বারে কি হয়েছিল, একজনকে প্রধান রাখা হয়েছিল, ম্যাক্সিমিলিয়ান রবেসফেয়ার, যে একা ক্ষমতার অধিকারী হয়ে পড়েছিল। সেইটা যাতে না হয় সেই কারণে এখানে 5জনকে রাখা। ওকে, তো এই সময়তেই যে ডাইরেক্টরি শাসন যখন শুরু হয়, তখন নেপোলিয়নের উদয় হয়ে যায়। নেপোলিয়ন বোনাপার্ট তখন ফ্রান্সের সেনাপতি ছিল, একজন সেনাপতি, আর খুবই অল্প বয়স্ক একজন যুবক সেনাপতি। ঠিক আছে, নেপোলিয়ন তখন এই 5জন ডাইরেক্টরের খুব ফেভারিট, কারণ নেপোলিয়ন একার ক্ষমতায় ইটালি, অস্ট্রিয়া এদের দুজনকেই হারিয়ে দিচ্ছে। তখনও যুদ্ধ চলছে পাশাপাশি, সেই যে অত বড় একটা জোটের যুদ্ধ, সেই যুদ্ধ এখনো চলে যাচ্ছে। তো নেপোলিয়ন তখন সেনাপতি, তখনও না তার হাতে কোনো ক্ষমতা রয়েছে, শুধুমাত্র একটা সেনাপতি। সে তখন ইটালি, অস্ট্রিয়া এদেরকে হারিয়ে দেয়, এবং স্বাভাবিকভাবে এইরকম দুটো শক্তিধর দেশকে যখন হারিয়ে দেয় একার ক্ষমতাতে, এর বুদ্ধির বলে, তখন এই 5জন যারা ডিরেক্টর ছিল তাদের খুব ফেভারিট হয়ে যায়, এবং সাথে সাথে নেপোলিয়নের উত্থানও শুরু হতে থাকে, নেপোলিয়নও ক্ষমতা পেতে শুরু করে। ঠিক আছে, তো যখনই এই অস্ট্রিয়া ইটালি হেরে যায়, তো প্রথমবারের জন্য ফার্স্ট ওয়ার শেষ হয়ে যায়, এখানে শেষ হয়ে যায়। প্রথম যে যুদ্ধ এখানে শেষ হয়। এরপরে যুদ্ধ হবে নেপোলিয়নের সময়, আবার নেপোলিয়ন যখন রাজা হয়ে যাবে। তো সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, ফার্স্ট ওয়ার এখানেই শেষ হয়, এবং 5জন ডাইরেক্টর খুব খুশি হয়, নেপোলিয়নকেও অনেক ক্ষমতা দেয়, নেপোলিয়নের হাতে প্রচুর ক্ষমতা চলে আসে, এবং নেপোলিয়ন আস্তে আস্তে মানে ক্ষমতার শীর্ষের দিকে যেতে শুরু করেছে। তো যাই হোক, এরপরে 1799 এর পরের ঘটনা কি হচ্ছে, 1799 থেকে 1804। ওকে, 1799 থেকে 1804 এই সময় নেপোলিয়ন ফ্রান্সের স্টার। সাধারণ মানুষ নেপোলিয়নকে এমনভাবে ভরসা করতে শুরু করেছে যে নেপোলিয়ন চাইলে সবকিছু করতে পারে। সাধারণ মানুষ প্রকাশ্যে নেপোলিয়নকে সমর্থন দিতে শুরু করেছে। এই রকম হতে হতে একটা অবস্থা তৈরি হয়, ডাইরেক্টরির কথাও লোকে শোনে না, নেপোলিয়নের কথা যত শুনতে থাকে। কারণ ছিল এর পিছনে হচ্ছে নেপোলিয়ন অনেক কিছু করেছিল, যেমন করে সে যুদ্ধে জয়লাভ করিয়েছিল একা ক্ষমতাতে, এত বড় একটা গ্রুপের বিরুদ্ধে। একটা মাত্র দেশ, যে দেশ তখন দুর্ভিক্ষের আন্ডারে রয়েছে, তার সেই দেশের মানুষ খেতে পাচ্ছে না, সেই দেশের মানুষের ঠিকঠাক প্রপার শাসন নেই, বারে বারে শাসন চেঞ্জ হচ্ছে, সেই দেশের থেকে একজন নেতা গিয়ে সেই দেশকে জয়লাভ করাচ্ছে, একটা বড় ব্যাপার, সবার কাছে একটা হিরো হয়ে গেছে নেপোলিয়ন। প্লাস যে সমস্ত গির্জা চার্চ বন্ধ ছিল সেইগুলোকে নেপোলিয়ন খুলে দেয়। সাধারণ মানুষ, একদম গ্রামের দিকের মানুষ, যারা কোনোভাবে রাজনৈতিক কিছুতে নেই, যেমন জ্যাকোবিন ক্লাব বা ওই সমস্ত ক্লাবের মধ্যেও নেই, সাধারণ মানুষ, তারা চাষ করে, কেউ কিছু কাজ করে, তাদের কাছে ধর্ম এই সমস্ত জিনিসগুলো একটা বড় ভ্যালু রয়েছে। তারা অত কিছু দেখবে না, রাজনীতি দেখবে না, তারা দেখছে নেপোলিয়ন এসে সমস্ত গির্জা খুলে দিচ্ছে, আরো হিরো হয়ে যায় নেপোলিয়ন। তো তো ফাইনালি 1799 খ্রিস্টাব্দে এসে যে ডাইরেক্টরি শাসন ছিল, এর আগে যে শাসনটা হচ্ছিল ডাইরেক্টরি শাসন, সেটা নেপোলিয়ন বন্ধ করে দেয়। নেপোলিয়নের ক্ষমতা তখন বললাম আগেই বেড়ে গেছে অনেক। তো নেপোলিয়ন কি করে, নতুন একটা শাসন শুরু করে 1799 থেকে 1804 মধ্যে। এই গ্রুপটা শাসন করে, যেটাকে বলা হচ্ছে কনসুলেট। তাহলে এই সময়টাকে 1799 থেকে 1804 এই সময়টাকে বলা হবে কনসুলেটের শাসন। ঠিক আছে, এখানে বলা হয়
কনসুলেটের শাসন মানে কি? আবার নতুন একটা সংবিধান রচনা হবে, আবার নতুন করে সমস্ত কিছু হবে, তো আবার একটা নতুন সংবিধান রচিত হয়। নতুন সংবিধানে বলা হয় যে 3 জন কনসোল থাকবে, কনসোল, ঠিক আছে, 3 জন কনসোল থাকবে, যেখানে এই 3 জন কনসোল পুরো দেশকে শাসন করবে, যার মধ্যে একজন হচ্ছে নেপোলিয়ান, এবং নেপোলিয়ান নিজেকে বলে ফার্স্ট কনসোল। এছাড়া আরো 2 জন কনসোল থাকবে, টোটাল 3 জন এবার ফ্রান্সকে শাসন করবে নতুন সংবিধান অনুযায়ী। সেই কারণে এই 3 জন কনসোলের থেকে এইটার নাম হয়ে যায় কনসুলেট শাসন। তাহলে এই পুরো সময়টা এই কনসুলেট শাসন করে। 3 জন কনসোলের মধ্যে ফার্স্ট কনসোল হচ্ছে নেপোলিয়ান। নেপোলিয়ান ঘোষণা করে যে যুদ্ধ শেষ, যেই ইটালির সঙ্গে জিতে গেছে, ডাইরেক্টরি শেষ দিয়ে নেপোলিয়ানের কনসুলেট শুরু হয়ে গেছে। নেপোলিয়ান ঘোষণা করে যে যুদ্ধ শেষ, এবার শান্তির কাল শুরু হবে। সাধারণ মানুষ তখন নেপোলিয়ানকে পাগলের মতো অন্ধভক্ত একদম বলতে গেলে, তো নেপোলিয়ানের কথা মেনে নেয়। তো ফাইনালি বাকি যে 2 জন এবং 2 নম্বর এবং 3 জন কনসোল ছিল, তারা এভাবে শাসন করতে শুরু করে। নেপোলিয়ান হচ্ছে ফার্স্ট, এবং তারা হয় 2 আর 3, এই 3 জন মিলে হচ্ছে দেশকে শাসন করতে শুরু করে। এবং ফাইনালি এসে হয় কি 1804 খ্রিস্টাব্দে এই কনসোলকেও নেপোলিয়ান বন্ধ করে দেয়, এবং 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে রাজা বলে ঘোষণা করে। নেপোলিয়ান নিজেকে রাজা বলে ঘোষণা করে দেয়। তো ফাইনালি সংবিধান সমস্ত কিছু শেষ হয়ে যায়, আর সংবিধানের প্রয়োজন থাকে না, আবার পুনরায় রাজার রাজত্ব ফিরে আসে। নেপোলিয়ান নিজেকে রাজা বলে পরিণত করে, মানে ঘোষণা করে, এবং এইভাবে ফরাসি বিপ্লব এইখানে এসে সমাপ্ত হয়। রাজাকে সরানো থেকে শুরু হয় এবং রাজাতে এসেই শেষ হয়। এরপরের ঘটনা হচ্ছে নেপোলিয়ানের রাজত্বকাল। নেপোলিয়ানের সময় কি কি যুদ্ধ হয়েছে, নেপোলিয়ান কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছে, সেই সম্পর্কে জানতে হবে। তো এই ভিডিও এখানে থাকছে। যদি ভিডিওটা ভালো লাগে, ফরাসি বিপ্লবের এই ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেব। পরের দিনের ভিডিও যখন করব, পরের দিনের এই বিষয়ে যখন ভিডিও করব, তখন আমি সেটার উত্তর দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।